আচ্ছা, চলুন আজকে ইতিহাসের এমন একটা রোমাঞ্চকর গল্পে ডুব দেওয়া যাক, যেটা শুনলে আমাদের সবারই মনে হবে এ যেন আস্ত কোনো সিনেমার প্লট। একটা দেশ পুরোপুরি দেউলিয়া হয়ে যাওয়ার পর কিভাবে বিংশ শতাব্দীর ইতিহাসকেই আমূল বদলে দিল, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই বোঝার চেষ্টা করব। এটা শুধু ধুলো পড়া কোনো ইতিহাস নয়, বরং আজকের দিনের অর্থনীতির জন্য এক বিরাট বড় শিক্ষাও বটে। একবার এমন একটা দুঃস্বপ্নের কথা চিন্তা করুন তো। সকালে ঘুম থেকে উঠলেন, দেখলেন ব্যাংক অ্যাকাউন্টে জমানো সব টাকা একদম ঠিকঠাক আছে, কিন্তু সেই সারা জীবনের সঞ্চয় দিয়ে এক বেলার খাবারও কেনা যাচ্ছে না। ভাবতেই কেমন গায়ে কাটা দেয়, তাই না? ঠিক এই অবাস্তব আর ভয়ঙ্কর পরিস্থিতিটাই কিন্তু একসময় বাস্তবে ঘটেছিল। তো এই সংকটের বীজ আসলে কোথায় পোতা হয়েছিল? এর পেছনে ছিল পরাজয় আর পাহাড় প্রমাণ ঋণের বোঝা। কিভাবে এই হরর স্টোরি বাস্তবে রূপ নিল সেটা বুঝতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরের সময়টায়। ১৯১৮ সালে যুদ্ধ শেষ হল, আর ১৯১৯ সালে ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির ওপর চাপিয়ে দেওয়া হলো বিশাল সব শর্ত। তাদের অনেকগুলো অঞ্চল কেড়ে নেওয়া হলো, সেনাবাহিনী ছোট করে ফেলা হলো, আর বিজয় মিত্র শক্তি এমন বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে বসল, যা শোধ করা কার্যত অসম্ভব ছিল, আক্ষরিক অর্থেই অসম্ভব। এখন এই বিপুল ঋণের বোঝা মাথায় আর সাহায্য করার মতো কোনো ধনী মিত্রও পাশে নেই। তৎকালীন জার্মান সরকার তখন একটা অত্যন্ত বিপজ্জনক শর্টকাট বেছে নিল। তারা ভাবল টাকা ছাপিয়ে ঋণ মেটানো যাক। ব্যাস, শুরু হলো দেদার্সে নিজেদের কারেন্সি অর্থাৎ জার্মান মার্ক ছাপানো। আর সত্যি বলতে কি, এখান থেকেই শুরু হলো আসল বিপর্যয়ের গল্প। আর এই বিপর্যয়ের ফলেই শুরু হলো আমাদের দ্বিতীয় পর্ব, অতি মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশনের সেই ভয়াবহ দুঃস্বপ্ন, যেখানে মুদ্রার মান একেবারে শূন্যের কোঠায় নেমে যায়। এই যে অবিরাম টাকা ছাপানোর খেলা, এটা কিন্তু আর ৫টা সাধারণ মুদ্রাস্ফীতির মতো ছিল না। এটা রূপ নিয়েছিল হাইপার ইনফ্লেশনে, মানে এমন এক অর্থনৈতিক মৃত্যুফাদ যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একেবারে লাগাম ছাড়া হয়ে যায়। মুদ্রার মান চোখের পলকে অবিশ্বাস্য দ্রুত গতিতে কমতে থাকে। বিষয়টা একটু সহজ করে একটা পিৎজার উদাহরণ দিয়ে ভাবা যাক। ধরুন 4 স্লাইস পিৎজা আছে 4 জন মানুষের জন্য। বেশ ভালো কথা, কিন্তু হঠাৎ করে যদি মানুষের সংখ্যা দ্বিগুণ হয়ে 8 জন হয়ে যায়, পিৎজা তো সেই 4 স্লাইসই। তার মানে একই টাকা দিয়ে প্রত্যেকে এখন আগের অর্ধেক পরিমাণ খাবার পাবে। ঠিক এই ব্যাপারটাই ঘটে যখন অতিরিক্ত কারেন্সি ছাপানো হয়। টাকা বাড়ে ঠিকই, কিন্তু এর কেনার ক্ষমতা বা পারচেজিং পাওয়ার একদম কমে যায়। এরপর ১৯২৩ সালে পরিস্থিতি একেবারে খাদের কিনারায় গিয়ে পৌঁছালো। ফরাসিরা জার্মানির প্রধান শিল্পাঞ্চল রুর দখল করে নিল। আর জার্মান সরকার, তারা এক মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বসল। তারা শ্রমিকদের বলল, তোমরা কাজ বন্ধ রাখো, আমরা তোমাদের বেতন দিয়ে যাব। ফলাফল কি হলো? উৎপাদন পুরো জিরো বা শূন্য হয়ে গেল, অথচ বাজারে কাগজে নোটের সরবরাহ রকেট গতিতে আকাশ ছুঁতে লাগল। আসলে এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো, মুদ্রা বা কারেন্সি জিনিসটা কি? এটা স্রেফ একটা কাগজ, তাই না? এর পুরো ভিত্তিটাই হলো আমাদের বিশ্বাস বা ট্রাস্ট। যখন জার্মান জনগণ সেই বিশ্বাসটাই হারিয়ে ফেলল, তখন তারা বেতন পাওয়ার সাথে সাথেই ছুটতে লাগল সেটা খরচ করে ফেলতে। তাদের মাথায় একটাই চিন্তা, মুদ্রার মান আরও পড়ে যাওয়ার আগেই অন্তত কিছু একটা কিনে ফেলা যাক। আর এই আতঙ্কই সংকটটাকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছিল। সংকটের ভয়াবহতা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে, বিশ্বাস করুন, প্রতিদিন মুদ্রাস্ফীতি 20% করে বাড়ছিল। মানে একটা সাধারণ পাউরুটি কিনতে গেলেও মানুষকে আক্ষরিক অর্থেই এক ঠেলাগাড়ি ভর্তি টাকা নিয়ে যেতে হতো। পরিস্থিতি এতটাই হাস্যকর আর করুণ হয়ে দাঁড়িয়েছিল যে মানুষ জ্বালানি হিসাবে কাঠ কেনার বদলে বান্ডেল বান্ডেল নোট পড়াত ঘর গরম রাখার জন্য। কারণ কাঠের চেয়ে জার্মান মার্কের নোটের দামই তখন সস্তা হয়ে গিয়েছিল। ভাবা যায়? তো এরপর কি হলো? এখান থেকেই শুরু হলো পরবর্তী অধ্যায়, রেন্টেনমার্কের জাদু, এক অভাবনীয় মনস্তাত্ত্বিক সমাধান। এই মারাত্মক অর্থনৈতিক রক্তক্ষরণ তো যেভাবেই হোক থামাতে হবে, তাই না? তৎকালীন অর্থমন্ত্রী হান্স লুথার আর ব্যাংকার হালমার শ্যাক্ট মিলে এক দুর্দান্ত মাস্টার স্ট্রোক দিলেন। স্বর্ণের রিজার্ভ ছাড়াই মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে তারা একটা নতুন মুদ্রার প্রচলন করলেন। আর মজার ব্যাপার হলো, এই মুদ্রার ভিত্তি কোনো সোনা ছিল না, বরং ছিল জার্মানির নিজস্ব কৃষি ও শিল্পজমি। এই পুনরুদ্ধারের জাদুটা কাজ করল কয়েকটা ধাপে। প্রথমে ১ বিলিয়ন পুরনো মার্কের বদলে দেয়া হলো মাত্র একটি নতুন রেন্টের মার্ক। এরপর প্রথম বিশ্বযুদ্ধের আগের সেই পুরনো বিনিময় হার অর্থাৎ ৪.২ রেন্টেন মার্ক সমান $১, এটা আবার ফিক্স করে দেয়া হলো। আর সবচেয়ে বড় ট্রিকটা ছিল, একে আইনি মুদ্রা হিসাবে বাধ্যতামূলক করা হয়নি এবং এর সরবরাহ অত্যন্ত কড়াকড়িভাবে সীমিত রাখা হয়েছিল। বলতে গেলে রাতারাতি বাজার স্থিতিশীল হয়ে গিয়েছিল। আর ঠিক এই স্থিতিশীলতার হাত ধরেই শুরু হয় পরবর্তী পর্যায়, স্বর্ণযুগ, বা বলা ভালো ঋণ নির্ভর এক বিশাল পুনরুদ্ধার।
আন্তর্জাতিক ব্যাংকারদের একটা জোট মিলে তখন তৈরি করল ডজ প্ল্যান। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল বিশাল ক্ষতিপূরণ প্রদানের সময়সীমাটা একটু শিথিল করা এবং আমেরিকার কাছ থেকে প্রচুর লোন বা ঋণের যোগান দেওয়া। এই বিপুল পরিমাণ টাকা দিয়ে জার্মান অর্থনীতিকে আবার একটা শক্তিশালী বাণিজ্যিক শক্তিতে পরিণত করার চেষ্টা করা হলো। আর সত্যি বলতে সাময়িকভাবে অর্থনীতি বেশ ফুলে ফেপে উঠল। কিন্তু এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? চলুন দেখে নিই ইতিহাসের এই শিক্ষাগুলো কিভাবে আমরা আমাদের সম্পদ সুরক্ষিত রাখতে পারি। এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, ইতিহাসের এই বিশাল অর্থনৈতিক রোলার কোস্টার থেকে আজ আমাদের নিজেদের অর্থকে সুরক্ষিত রাখার উপায় কি? জার্মানি বলুন বা হালের জিম্বাবুয়ে কিংবা ভেনেজুয়েলা, সবগুলোর সংকট থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হল ডাইভার্সিফিকেশন বা বিনিয়োগের বৈচিত্র্যকরণ। যেমন ধরুন, ফ্র্যাকশনাল ইনভেস্টিংয়ের মাধ্যমে বিশ্বস্ত গ্লোবাল মার্কেট, ধরা যাক ইউএস স্টকে বিনিয়োগ করা। এটি নিজের দেশের স্থানীয় মুদ্রার অস্থিতিশীলতার ঝুঁকি কমানোর জন্য এক দারুণ আর পরীক্ষিত কৌশল। তবে গল্পের টুইস্ট এখনও বাকি। ওই যে বললাম না, ঋণ নির্ভর উন্নতি, এর ভয়াবহ বিপদটা খুব স্পষ্টভাবে সামনে এলো ১৯২৯ সালে। সে বছর আমেরিকার শেয়ার বাজার ধসে পড়ল, যাকে আমরা গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা হিসেবে চিনি। আমেরিকা থেকে ঋণ আসা পুরোপুরি বন্ধ হয়ে গেল, আর সেই ধাক্কায় জার্মান অর্থনীতিও তাসের ঘরের মতো হুড়মুড় করে আবারও খাদের নিচে তলিয়ে গেল। ১৯১৯ থেকে ২৯ সাল, এই দীর্ঘ এক দশকের তীব্র অর্থনৈতিক অবমাননা আর দুর্দশা জার্মান সমাজের ভেতরে এক বিশাল আগ্নেয়গিরির মতো ক্ষোভের জন্ম দিয়েছিল। আর জানেন তো, এই জমাট বাঁধা ক্ষোভকেই পরবর্তীতে একনায়কতন্ত্রের চূড়ান্ত হাতিয়ার হিসেবে অত্যন্ত সুনিপুণভাবে ব্যবহার করা হয়েছিল, যার শেষ পরিণতি ছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এক অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে ১৯২০-এর দশকের এই সংকটের নির্মম বাস্তবতাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে ঠিক কি দেখিয়ে দেয়? প্রথমত, মুদ্রার শক্তি পুরোপুরি নির্ভর করে মানুষের বিশ্বাসের ওপর। দ্বিতীয়ত, নিজের সম্পদ রক্ষায় বিনিয়োগের বৈচিত্র্যকরণের কোনো বিকল্প নেই। তৃতীয়ত, শুধু ঋণের ওপর ভর করে পাওয়া উন্নতি সবসময়ই একটা কাঁচের জিনিসের মতো ভঙ্গুর হয়। আর শেষ এবং সবচেয়ে মারাত্মক শিক্ষাটি হল, অর্থনৈতিক সংকট খুব সহজেই সমাজে এক বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে। আমাদের আর্থিক ব্যবস্থাগুলো আমাদের সামাজিক কাঠামোর সাথে কতটা নিবিড়ভাবে যুক্ত, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। একটা সামান্য কাগজের টুকরো কিভাবে একটা আস্ত দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, সেই গল্প তো আমরা জানলাম। কিন্তু আজকের এই আলোচনা শেষ করার আগে আমাদের সবার মনে একটা চূড়ান্ত প্রশ্ন থেকেই যায়, আজকের দিনের এই আধুনিক অর্থনৈতিক সংকটগুলো কি অজান্তেই আগামীকালের কোনো বৈশ্বিক সংঘাতের বীজ বপন করছে না তো? আমরা কি আর্থিক অস্থিতিশীলতার মাসুলটাকে একটু বেশি খাটো করে দেখছি? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার। ভাববেন বিষয়টা নিয়ে।